প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল আইতে দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সামন্তা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতিতে এখন শুরু হয়েছে নতুন অধ্যায়। যদিও নির্বাচনের ফলাফল নিয়েও এখনও কিছুটা বিতর্ক আছে। কেউ কেউ দাবি করছেন যে নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটি নিয়ে আমরা আজ কথা বলবো বিএনপির যেসব ইশতেহার আসলে দিয়েছিল সেই সবগুলো আসলে বাস্তবায়নের দিকে কিভাবে যাচ্ছে। এবং আজ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান করাইল বস্তি থেকে যে ফ্যামিলি কার্ডের কথা বিএনপি কথা দিয়েছিল সেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছে। কিন্তু সেখানেও বিরোধী দলের কথা রয়েছে যে সেই ফ্যামিলি কার্ডগুলো আসলে মানুষের কাছে কতটুকু পৌঁছাবে এবং কতটুকু উপকার করবে, এই নিয়ে কথা বলবে। এবং বহুল আলোচিত যে হাদি হত্যাকাণ্ড ছিল সেই হত্যাকাণ্ডের আসামিকে গ্রেফতার করা হয়েছে, সেটির বিচার আসলে কিভাবে আগাবে, কতটুকু সুষ্ঠু বিচার আমরা পাবো সেই দিকেও আলোকপাত করার চেষ্টা করবো। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিএনপি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শাহরিয়ার কবিরকে দিয়ে শুরু করতে চাই। ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছিলাম। ফ্যামিলি কার্ড আপনারা বলছেন যে আসলে যারা দরিদ্র তাদের অবস্থা অতটাও উন্নত করবে না, কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদের সালাম এবং শুভেচ্ছা এবং আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফ্যামিলি কার্ড এমন একটা সময় দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে মানুষ টাকা পাইলে কে না খুশি হয়, আর খুশি না তার চেয়ে বড় কথা প্রান্তিক মানুষকে টাকা দিলে তাদের উপকার হয়। টাকা তো দেওয়ার যে ক্রাইটেরিয়া সেট করছে তাই তোর বড় লোককে দেওয়া হচ্ছে না। কিন্তু কথা হলো এই টাকাটা দিয়ে বা এই টাকাটা এখন দেওয়ার উপযুক্ত সময় কিনা, এবং টাকাটা অ্যাকচুয়ালি দিয়ে আপনি রাষ্ট্রের কতক্ষণে উপকার করতে। কারণ এই ফ্যামিলি কার্ডের যে টাকাটা দিবেন এই টাকাটা কার টাকা? আমরা বলি কি, দ্যার ইজ নাথিং কল পাবলিক মানি, অল আর ট্যাক্স পেয়ার মানি। টাকাটা কিন্তু আমার আপনার টাকায়, এবং আমার আপনার টাকাটাই প্রান্তিক মানুষকে দেওয়া হবে। যখন দেখেন রিমিটেন্সের অবস্থা খুবই কিন্তু করুণ হয়ে যাচ্ছে, তেলের একটা অশনি সংকেত, এবং এই আরব দেশগুলোতে যে যুদ্ধ, এই যুদ্ধ যদি প্রলং হয় আমাদের দেশ একটা মারাত্মক ক্রাইসিসের মধ্যে পড়বে। এই ক্রাইসিসের সময় সমস্ত দলগুলোকে নিয়ে যেখানে মিটিগেট করার কথা সেখানে এই ফ্যামিলি কার্ডটা হাউ ইট উইল হেল্প আই হ্যাভ এ ডাউট। সেকেন্ড থিংস, আপনি আহমেদুল্লাহ সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন জাকাত ফান্ডকে কেমন করে ইউটিলাইজ করা হয়, এবং আহমেদুল্লাহ সাহেব দেখালেন যে তারা জাকাত নিয়ে প্রতিষ্ঠান তৈরি করছে যেখানে মানুষকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এই মানুষগুলো তারা খরচ করছে 2 কোটি টাকা, এই মানুষগুলো 13 কোটি টাকা কী করতেছে, এই অর্থনৈতিক ব্যবস্থাতে বিনিয়োগ করতেছে খালি ট্রেনিংয়ের জন্য। সো এবং হি অ্যাপ্রিসিয়েটেড, মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করলেন। তাহলে অ্যাপ্রিসিয়েট করলেন, উনি বুঝলেন যে মানুষকে কর্মক্ষম করাটাই হচ্ছে যখন উদ্দেশ্য, তখন ফ্যামিলি কার্ড কিন্তু তার উল্টা দিকে চলে যাচ্ছে। যখন অ্যাজ অফ রাইট আপনি ভাববেন যে প্রতি মাসে এই টাকা পাচ্ছি, তখন তো আপনি আর কি করবেন না। সেটার তো নির্দিষ্ট হয়তো ক্রাইটেরিয়া রয়েছে যে কাকে কাকে দেওয়া হবে। যারা আমি তো বললাম প্রান্তিকে বললাম না, কর্মক্ষম না, কর্মক্ষম না এরকম লোককে যদি দেন, যার প্রতিবন্ধী ভাতা আছে না আগে দেওয়া না, বিধবা নারী বা যার পরিবারে আসলে আয় করার মতো সদস্য নেই বা এটা কিন্তু ক্রাইটেরিয়া দেয়নি। ক্রাইটেরিয়া দিছে কি, যার বাসায় এসি নাই, যার বাড়িতে এসি আছে সে পাবে না, যার বাড়িতে সরকারি কর্মকর্তা আছে সে পাবে না। তারপরে এই যে ক্রাইটেরিয়াগুলো আপনি যেটা বলছেন এটা যদি হয়ে থাকে, এটাই যদি প্যারামিটার হয়ে থাকে, আই উইল বি মোর দ্যান হ্যাপি দ্যান এনিওয়ান। না, আরো নানান কিছু হয়তো আছে। আচ্ছা, আপনার কাছে যেটি জানতে চাই যে জামায়াত আসলে ধরুন ফ্যামিলি কার্ডের পরিবর্তে কি আসলে রাজনৈতিক পদক্ষেপ নিতে পারে? না, ফ্যামিলি কার্ডের পরিবর্তন এখানে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ফ্যামিলি কার্ডের এটা তাদের ইশতেহারে ছিল, কিন্তু এটা সবচেয়ে ভালো হতো 12 তারিখে সংসদ শুরু হচ্ছে, সংসদে এটা আলোচনা করে এই টাকার ব্যবস্থাটা কত টাকা যাচ্ছে কত করে, এখন 40,000 দিয়ে আপনি শুরু করছেন, কিন্তু এটা কতখানি পর্যন্ত নিয়ে যাবেন, 2 কোটি বা 5 কোটিতে আপনি নিয়ে যেতে চান, এই পুরা টাকাটা সংস্থান কোথায় আসবে, এটা কি বাজেটের উপর আদৌ চাপ ফেলবে কিনা, এবং আমার ট্যাক্স পেয়ার আপনি প্রথম দিনই এসে বলছেন ট্যাক্স বাড়াবেন। সো ট্যাক্স আমার কত টাকা এখন প্রায় 22,000 মিলিয়ন হচ্ছে আমার, ট্রিলিয়ন হচ্ছে আমার ডেট, এই ডেটটা সার্ভিসিং করতে হবে জুন মাসে বাজেটের আগে। তো সেইখানে আমার মনে হয় ফ্যামিলি কার্ড এই ইস্যুটাকে ওইভাবে না দেখে, আমার দেশের আজকের পরিস্থিতিতে ফ্যামিলি কার্ড আমার অর্থনীতিতে তেমন কোনো জি, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট রফিক শিকদার,
জামায়াত বলেছে 2000 বা 2500 টাকা দিয়ে আসলে একটি পরিবারের বাস্তব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সেখানে সরকার আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এমন একটি বাজারে আসলে 2500 টাকা দিয়ে কিভাবে একটি পরিবারকে সাহায্য করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচককে এবং চ্যানেলের সামনে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার মাস, মার্চ মাস। স্বাধীনতার মাসে আমরা উজ্জীবিত, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আন্দোলিত। এমনি একটি সময়ে রমজানের মাসে টেলিভিশনের সামনে আসছি। আজকে 10ই মার্চ একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে কড়াইলে সকাল 10টায় কড়াইল আপনার যে 3টি মাঠ আছে সেখানে তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন এবং দেশের 13টি জেলার 13টি স্থানে একই সময় আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে। তাতে করে 37,567 জন এই আওতায় আপনার যে 180 দিনের যে কর্মসূচি, আপনিও তো ছিলেন সেখানে। আমিও সেই অনুষ্ঠানে করাইল অনুষ্ঠানে আমি ছিলাম। তো সেখানে 180 দিনের এই পাইলট এই কর্মসূচিতে 37,567 জন ফ্যামিলি কার্ড পাবে। সেখানে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের পরে কড়াইল বস্তিবাসী যারা ছিল মাঠে, পুরা মাঠ প্রান্ত ভর্তি ছিল, সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, সবার মধ্যে একটা সাধুবাদ যে বিএনপি ম্যানিফেস্টো যে কর্মসূচিগুলো ঘোষণা করেছিল সেটি মাত্র নির্বাচনের 1 মাসের মধ্যেই একটি বাস্তবায়নের মুখে। এটা সরকারের একটা উন্নয়নের একটি প্রকল্প, জনগোষ্ঠীকে, প্রান্তিক জনগোষ্ঠীকে কর্মমুখী করা, দাঁড়া করানো, ঘুরে দাঁড়ানো। বিরোধী দল যে প্রশ্ন তুলছে এই ব্যাপারটি নিয়ে, সেটিকে আপনারা তারপরে কিভাবে দেখছেন? আমি আসতেছি, তারপর আপনি দেখেন যে ফ্যামিলি কার্ডের সাথে সাথে কৃষকদের 10,000 টাকা ঋণ মৌকুফ, সামনে কৃষকদের কার্ড, ফার্মার কার্ড। এমনি করে বিএনপি যে সকল নির্বাচনী ইশতেহার ছিল, কর্মসূচিগুলো ধাপে ধাপে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে এবং করবে। এখন আমি যদি বলি যে বিএনপি নির্বাচনী ইশতেহারই ছিল বলে এগুলোকে জনগণ গ্রহণ করেছে এবং গ্রহণ করেছে বলে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, বিপুল ভোটে বিএনপিকে পার্লামেন্টে নিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। এখানে তিনি যে বললেন যে এটা পার্লামেন্টে আলোচনা করার কথা, তো বিএনপির ম্যানিফেস্টোতে ছিল যে বিএনপি সরকার আসলে এটা বাস্তবায়ন করবে। বিএনপি সরকার আসছে, বিএনপির কথা সাথে কাজের মিল আছে, প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে, সুতরাং সেটি বাস্তবায়ন করেছে। দেখেন, বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হয় পারে। আমরা গত 17 বছর এই স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে। আজকে ফেসিবাদ মুক্ত হলেও আবার আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে আরও একটা অপশক্তির সাথে আমাদেরকে লড়াই করতে হবে কিনা। আমাদের সেটা মার্চ মাসের এই মুক্তিযুদ্ধের মাসে আমাদের চিন্তা করতে হচ্ছে। কারণ একটি সরকার মাত্র নির্বাচন করে ক্ষমতায় আসছে, সেখানে এই সরকারের যে সকল ভালো কর্মসূচিগুলো আছে, আমি আজকে আশা করেছিলাম আমার সহ আলোচক তারেক রহমান সাহেবকে, তারেক রহমান সরকারকে, গণতান্ত্রিক এই নতুন যাত্রা সরকারকে সাধুবাদ জানাবেন, ধন্যবাদ জানাবেন, অভিনন্দন জানাবেন। কারণ গরিবের জন্য এই ফ্যামিলি কার্ড হচ্ছে গরিবের জন্য, এটা বড় লোকের জন্য নয়। গরিব মানুষের জন্য এটি যে আওতায় আনা হয়েছে, এটিও তারা যদি এটা পাওয়ার পরে, তারা কেউ দেখা যেত একটা বিধবা, একটা মহিলা, তার ফ্যামিলি চলতে পারে না, এটা দিয়ে 2টা মুরগিও যদি আনে, ডাল ভাত খাবে, 2টা মুরগিও কিনে, মুরগি থেকে সেখানে ডিম হবে, ডিম থেকে বাচ্চা হবে, সে ঘুরে দাঁড়াতে পারে ধীরে ধীরে। তো সেখানে আমরা বলবো যে এই ফ্যামিলি কার্ড সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র নিম্ন আয়ের পরিবারগুলো যে আছে, বিশেষ করে নারী প্রধান পরিবার, সাশ্রয়ী মূল্যে নিত্য পণ্য বা সরাসরি নগদ অর্থ সহায়তায় জন্য যে তৈরি একটি ডাটাবেস ভিত্তিক যে স্মার্ট কার্ড আজকে চালু করলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এটি একটি যুগান্তকারী একটি ইতিহাস পদক্ষেপ সরকারের জন্য। এবং আমি বলবো যে এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষের কর্ম কম হবে। এখানে কাউকে কোনো কর্মহীন করার পরিকল্পনা ফ্যামিলি কার্ডে নেই। এখানে ফার্মার কার্ড আছে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে কর্মসংস্থান তৈরি হবে। হ্যাঁ, জনগণের ট্যাক্সের টাকায় তো সবই চলে, রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, জনগণের টাকায় তো গত 15 বছর লুটপাটও হয়েছে, কিন্তু আমাদের সরকার, তারেক রহমানের সরকার লুটপাটের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে রফিক সিকদার। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। শাহরিয়ার কবির গতকাল সোমবার বিকেলে খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে
নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভোট গ্রহণ চলাকালে বড় ধরনের অনিয়ম চোখে না পড়লেও ভোট গণনা ফল প্রস্তুত ও প্রচারের মাঝামাঝি সময় ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং কিছুদিন আগে আমরা আপনাকেও দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জামায়াতে ইসলাম 203টি আসনে জয় পেয়েছিল, কিন্তু সেই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন জামায়াতের পক্ষ থেকে কিন্তু দুই ধরনের বক্তব্য আসছে, মাঝে মাঝে যে আমরা মেনে নিয়েছি এবং মাঝে মাঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। নির্বাচনের 1 মাস পর আপনারা যদি বলেন যে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তাহলে জনগণ আসলে কি বার্তা পাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু ভাইয়ের সাথে একটু অ্যাড করি যে নবী করিম ইসলামের কাছে ওই গল্প সবাই জানে। একটা লোক আসছিল সাহায্যের জন্য, তো নবী করিম ইসলাম তাকে জিজ্ঞাসা তোমার কি আছে, তো তার কাছে তার কম্বল ছিল, বলছিল তোমার ব্ল্যাঙ্কেটটা বিক্রি করো, করে কুঠার কেনো, বনে যাও, কাঠ কাটো, কাঠ বিক্রি করো। সো এইটাও যেমন সত্য কথা, আবার তিনি কিন্তু মানুষকে দান খয়রাত করতে বলছে, এটাও সত্য কথা। আমরা যেটা বলতে চাচ্ছিলাম ভাইকে, আমরা অবশ্যই সাধুবাদ জানাই। প্রান্তিক মানুষ যে আপনি বললেন প্রতিবন্ধী ভাতা, এর কি বিরোধিতা করার কোনো সুযোগ আছে? নাই, কারণ তাকে এটা দিতেই হবে। যে বৃদ্ধ তাকে দিতেই হবে। কিন্তু আমরা বলতে চাচ্ছি, আমরা মানে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে আজকে দেশ অ্যাফোর্ড করার মতো অবস্থায় নাই। কারণ আমাদের দেশে আপনি কাল রাতে আমি বোধহয় আমি ফিরতেছিলাম 1:30টার সময়, তখন মিনিমাম আমি দেখছি 3 থেকে 400 গাড়ির লাইন এই ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। তাহলে এই অবস্থাতে আপনি আবার এখন কিন্তু আমার ইরি মৌসুম আসতেছে, এই ইরি বড় মৌসুম আসতেছে। ইরি বড় মৌসুমে পানি সেচ একটা বিরাট, আপনি এখন যদি তেল না সাপ্লাই থাকে তাহলে আমি খাদ্যে ঘাটতি পড়ে যাব না? সো দ্যাটস ওয়াই আমরা বলছি যে এই সময় দেওয়াটা কতখানি মিনিংফুল এটা আলোচনা করতে। এবার আপনার এখানে আসে দেখেন, ইলেকশনের বোধহয় প্রথম না দ্বিতীয় দিন, মানে ইলেকশনের রাতে যখন আমির জামাত ঘোষণা দিলেন যে আমরা ফল কি মেনে নিলাম বৃহত্তর স্বার্থে, কিন্তু আমরা আমাদের আনুষ্ঠানিক ইয়াটা পরে দিব। তারপরে কথা ছিল যে 1 দিন বা 2 দিনের মধ্যে টোটাল ভোট কত পড়ছে, টোটাল ভোট সংখ্যা কত, এই কোন কোন জায়গায় কিভাবে ভোট হলো, এগুলো সব হচ্ছে পাওয়া যাবে। ইলেকশন কমিশন এগুলো দেওয়ার আগেই 13 তারিখে গেজেট করে ফেলে দিলেন। এবং সেটা আমি না, বদিউর আলম সব থেকে সবাই বললেন কেন আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা। আমি সেদিনও বলছিলাম যাতে 53টা নিলেও তো আসে হচ্ছে জামাত ইসলামের 53 আর 178, তাও তো মেজরিটি হয় না। কিন্তু কেন হঠাৎ করে আজকে বললাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে 1 মাসের মাথায়? তারপর আমরা কেন মেনে নিলাম? যখন দেখলাম যে জুলাই সনদের জন্যে আমরা বললাম ঠিক আছে, এবারে যা হয়েছে হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে আর এই হওয়ার সম্ভাবনা, সংস্কারের শপথ তো নেয়নি বিএনপি, এই কথাটাই বলতেছি। আমরা তো যখন আমরা এই স্টেটমেন্টগুলো দিছিলাম তখন কি বলা হয়েছিল, শোনেন বোন একটা জিনিস বলি, ভোট তো হয়েছে সংস্কারের ভিত্তিতেই। জুলাই সনদ আপনি ধরে নেন কোনো মার একটা টুইন সন্তান হলো, আবার বললেন টুইন সন্তান হলো, আপনি একটাকে লেজিটিমেট আর একটাকে ইলিজিটিমেট বলতে পারবেন? একটা মায়ের তো থেকেই তো হলো। আপনি ইউনিট সরকারের কাছ থেকে আপনি 2টা একই দিনে 11 তারিখে 2টা ঘোষণা আসলো, 2টা ঘোষণার মধ্যে থেকেই 2টা ইলেকশন হলো। আপনি বলতেছেন আমি একটা মানি, এবং সেটা বলতেছেন কখন? যেদিন শপথ নেওয়ার জন্য আপনাকে ডাকছে, 2টা শপথ নেওয়ার জন্য, একটা শপথ না 2 শপথ নেওয়ার জন্য যখন ডাকলো, সেদিন এসে আপনি বলতেছেন যে আমি এটা মানি না। এবং আপনি প্রথমে এসে বললেন যে আমি আইনকে শ্রদ্ধা করি। তাহলে যে রাষ্ট্রপতিকে আপনি রাখছেন, রাষ্ট্রপতিকে তো সরাননি, এই অর্ডারও পাস করলেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতির অর্ডারের আন্ডারে আপনি কি করলেন? আপনি গণভোটে অংশগ্রহণ করলেন, আপনি ভোটে অংশগ্রহণ করলেন, যে আপনি মেজরিটি পাইছেন, আর বলতেছেন যে না আমি আর এটা এখন মানি না। আপনাকে এখানে এই গণভোটের আদেশ তো চ্যালেঞ্জ করেনি কেউ। তাহলে আদেশ চ্যালেঞ্জ করেনি মানে এটা একটা আইন, তাহলে আপনাকে আইন মানতে হবে। আর আইন মানতে গেলে আইনে প্রথম কি বলা আছে? সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রতি অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। রাষ্ট্রপতি করলেন না আহ্বান, রাষ্ট্রপতি আহ্বান করলেন না। তবে শাহরিয়ার কবির, এই নিয়ে আমরা আসলে এত তর্ক বিতর্ক করেছি এবং বিএনপির কাছ থেকেও কিন্তু বারবার আমরা একটি বিবৃতি পেয়েছি, সেটি হয়তো আপনারা মানছেন না। আমি আপনার কাছে যেটি জানতে চাই, আমি ওই জায়গায় যাচ্ছি, ভোটের যে জায়গায় যাচ্ছি। আপনি দেখেন 25শে ফেব্রুয়ারি এই যে গেজেটটা দিলেন, 25শে ফেব্রুয়ারি টোটাল ভোট পড়ছে কত? 7,76,00,000। তার মধ্যে বাতিল ভোট দেখাচ্ছে কত জানেন? 74,22,000। 11% ভোট বাতিল ভোট, 11%।
আবার আপনি একটা জিনিস, তাহলে 11% ভোট বাংলাদেশের ইতিহাসে বাতিল হয়েছে এরকম হয়নি। এবং বাতিল আপনি যে করলেন, কোথায় করলেন আপনি? 15 লাখ ভোট ছিল পোস্টাল ভোট, আপনি 9 তারিখে কি করলেন? 10 তারিখে ছুটি ঘোষণা করলেন। পোস্ট অফিসে যতগুলো ভোট আসলো 9, 10, 11, 12, 13 তারিখ ছিল শুক্রবার, 14 তারিখ ছিল শনিবার, 15 তারিখ হচ্ছে রবিবার। তাহলে পোস্টে তো আসতেছে, তো বিলিত হচ্ছে না। পোস্ট অফিস তো আপনি কী করলেন? খোলা রাখলেন না। তা আপনি তো এই আরপিও সংশোধন করে কি বললেন? 12 তারিখ 4:30 পর্যন্ত যত ভোট আসবে সব ভোট গণনা করা হবে। আপনি সেই গণনাগুলো যদি না করেন, এই 11% ভোট 74, আপনি একটা জিনিস দেখেন, এই 74 লক্ষ ভোট আমি দেখাইছিলাম একবার 91 যে সালে। এই উত্তরগুলো আমরা রফিক শিকদারের কাছে শুনবো। আপনার কাছে আমি জানতে চাই, আপনারা যদি 203টি সিট পেয়ে থাকেন তাহলে জনগণ তো আসলে আপনাদের পক্ষেই রায় দিয়েছে। এখন সেই জনগণের রায়কে বাস্তবায়ন করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য আপনাদের না, পরবর্তী পদক্ষেপ কি? আমাদের আপনারা কি করবেন? প্রথম কথা হলো, আমরা এই 203টা যে পাইছি জনগণের ভোটের অধিকার, যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সব কিছু আমরা মেনে নিছি, ঠিক আছে। জি। এটা কি হলো? জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। আর জুলাই সনদের অধিবেশন যদি বাস্তবায়ন না করেন এবং 180 দিনের মধ্যে যদি জুলাই যে অধ্যাদেশ অনুযায়ী যদি না করেন, তাহলে এই সরকারের বিএনপি লেজিটিমেসি থাকবে না। আর যদি আগামী 90 দিনের মধ্যে ওনারা এই শপথ না নেন, তাহলে ওনারা অবৈধ হয়ে যাবে। সো আই লিভ ইট টু দ্য বিএনপি টু থিঙ্ক অ্যাবাউট তারা অবৈধ হতে চান কিনা। এবং এই পুরা অধিবেশনটা অবৈধ অধিবেশন হয়ে যাবে কিসে? 180 দিনের মধ্যে যদি তারা এটা না করে, তাহলে তখন তো ফয়সালা কি হবে? রাজপথে আপনি আবার চান না সেই এখানে 96 সালে যেরকম হয়েছে তত্ত্বাবধায়ক আবার সরকার আন্দোলনে নিয়ে- নামতে হবে, আর হ্যাঁ, তাই তো? তাই হবে। 2006 যেরকম হয়েছে, এবং প্রতিবার বিএনপি এই কথাগুলো রাখেন না। 91 সালে 3 দলীয় ঐক্যজোটের রূপরেখা মানেননি, আন্দোলন করছেন, 96 সালে মানছেন। 2006 সালে এমন আন্দোলন হলো যে 17 বছর আমরা সবাই মিলে তার মাসুল দিলাম। তো সেটা যদি বিএনপি ভুলে যায়, তাহলে এই জাতির হচ্ছে, তাহলে মাসুল দিতেই যাবে। আমরা রফিক শিকদারের কাছে শুনি, জামায়াত যে বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং তাদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, এই ধরনের বক্তব্যগুলোকে বর্তমান সরকার কিভাবে দেখছে? বর্তমান সরকার দেখবার আগে বর্তমান রাজনৈতিক দল হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, আমি রাজনৈতিক দল জি, হিসেবে, আপনি রাজনৈতিক কিভাবে কর্মী দেখছেন? হিসেবে আমি কীভাবে দেখছি সেটা আগে বলি আপনাকে। সেটা হলো যে 24 সালের 5ই আগস্টে যে অনির্বাচিত বলেন বা অবৈধ সরকারের পতনের পরে আমাদের সকল নাগরিকের একটা আকাঙ্ক্ষা ছিল যে সুষ্ঠু অবাধ একটা নির্বাচনের। এবং ডক্টর ইউনূস সরকার দেশে এবং বিভিন্ন দেশে গিয়ে বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমি করাবো। আমরা সে লক্ষ্যে কাজ করেছি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সবার ইচ্ছায় আমরা নির্বাচন করেছি। নির্বাচন কমিশনের যে আপনার সংবিধানে 118 থেকে 126 অনুচ্ছেদে তাদেরকে যে ক্ষমতা দেওয়া আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে সেই ক্ষমতা এক্সারসাইজ করেছে জি। এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। এখন একটা ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। এই মুহূর্তে যারাই নির্বাচনকে নিয়ে প্রশ্ন উত্থাপন করবে, নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, তারা ইতিহাসের আস্ত করে নিক্ষেপ হবে। তাদেরকে জনগণ জবাবদিহিতার ইয়েতে দাঁড় করাবে। আওতায় আনবে। কারণ আজকে এই যে সংসদ, এটার একটা লেজিটিমেসি আছে, সেই সরকার তার একটা লেজিটিমেসি আছে, মাত্র শুরু করেছে। আপনি সেই সরকারকে সেই নির্বাচন সংসদকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। এখন যারা করছে, যদি আমি তাদেরকে প্রশ্ন করি, ইতিহাসের পাতা 1991 সাল থেকে যদি আমরা ধরি স্ট্যান্ডার্ড নির্বাচন, তারা কয়টা সিট পেয়েছে? 2096 সালে কয়টা সিট পেয়েছিল? 2001 সালে তাদের সিটের অবদান কী, অবস্থাটা কী? বিএনপি তো যতবারই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে বিএনপি সরকার গঠন করেছে ততবার। 1996 সালে সরকার গঠন না করতে পারলো, বিএনপি 118টি সিট পেয়ে বিরোধী দলে ছিল। জামাতের সিট তখন কয়টা ছিল? ভুলে গেলে চলবে না। আজকে ফেসিবাদদের পতন হয়েছে, তারা আজকে নির্বাচন অংশগ্রহণ করেন একটি রাজনৈতিক দল, সেটা সত্য। ওই দলটাও যদি আজকে পতিত সরকার যেটা ছিল অংশগ্রহণ করতো, তাহলে জামাতের সিট কয়টা ছিল? তারা এত বড় বড় কথা বলে কেন স্টুডিওতে এসে? তাদের বোঝা উচিত যে তাদের জনগণের ভোট কী পরিমাণ আছে, কীভাবে ভোট পেয়েছে সেটাও বোঝা উচিত। কোথায় কোথায় পাস করেছে যে বলছে যে এতগুলো 11 স্বাধীনতার পরে বা নির্বাচন ইতিহাসে 11% ভোট, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। কিন্তু এবার যে নির্বাচন কমিশন যদি মনে করে যে ভোটগুলো বাতিলযোগ্য, তো নির্বাচন কমিশন বাতিল করেছে, তাতে বিএনপি সরকার বা বিএনপি রাজনৈতিক দল হিসেবে কী করবার আছে? নির্বাচন কমিশন ফ্রি ফেয়ার ইলেকশন করেছে। তত্ত্বাবধায়ক সরকার এটা আমাদের সরকার নয়, এটা জনগণের সকলের অংশগ্রহণের সরকার ছিল। সেই সরকার নির্বাচন পরিচালনা করেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তো সরকার গঠন করবে। এবং অতীতে তো বলেছে মানুষ, আওয়ামী লীগ যে গত 15 বছর নির্বাচন সুষ্ঠু দেয় নাই, কার ভয়ে দেয় নাই? যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে জনগণ ভোট দিবে।
সবাই বলেছে যে 2014 সালে যদি বিএনপি নির্বাচনে যেত, বিএনপি নিরঙ্কুশ ভোট পেয়ে ক্ষমতা আসবে। কিন্তু আওয়ামী লীগ তো জামায়াতে আপনি ইসলামীকে সাংবাদিক হিসেবে অবদমন আপনিও করে বলতেন। রাখছে। আপনিও বলতেন। না, আমি কিছু বলতাম না। না, আপনি সাংবাদিক হিসেবে আপনার মুখ বন্ধ না, সাংবাদিকরা কথা বলেন, কথা বলবেন। সুতরাং আমি বলবো যে এটা প্রেডিকশন, বিএনপিকে বারবার মানুষ ভোট দিতে চেয়েছে এবং আজকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। 12 ফেব্রুয়ারি জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, ঠিক আছে, বিএনপি ধন্যবাদ সরকার এসেছে। রফিক শিকদার। এখন উচিত শুধু জামাত না, সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা ছিল ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, সবাইকে আমরা সাধুবাদ জানাই। সবাইকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আর প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা ধ্বংসের রাজনীতি চাই না, আমরা গুম খুনের রাজনীতি চাই না। আমরা জি, সুস্থ একটি সরকারের সমাজ সাথে আমরা নির্মাণ কাঁধে করতে কাঁধ চাই। মিলিয়ে কাজ করতে চাই। শাহরিয়ার সবাইকে কবির, নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। হাদিগুলি বিদ্ধ হওয়ার ঘণ্টাখানেক পর থেকে নির্বাচন পর্যন্ত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ উঠেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু গ্রেফতার করা যায়নি এবং সেটি বিএনপি সরকারের আমলে গ্রেফতার হয়েছে। এটিকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনি কি মনে করেন যে বিএনপি সরকার এই মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারবে নাকি জজ মিয়া নাটকের আশঙ্কা আছে? আচ্ছা, ভাই যে কথাগুলো বললেন তার সাথে একদম সম্পূর্ণ একমত। যারা মানে সত্য বলবে না, মিথ্যায় আশ্রয় নিবে নির্বাচনকে, শোনেন, চাঁপাইনবাবগঞ্জে হারুন সাহেব কিন্তু জামাত ইসলাম করেন না। উনি কিন্তু প্রথম দাবি তুলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। গতকালকে ওই স্পোর্টস মিনিস্টার উনিও কিন্তু বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা। এটা দুজন বোধহয় কেউই দায়িত্বশীল এবং তারা কেউই জামাত ইসলাম করে না। তবে আমি খুশি হতাম যদি এই 2/3 পাওয়ার জন্য এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে মানুষ যাকে ভোট দিছে তাকে দেওয়া হতো, তাহলে আরও ভালো হতো। এবার আসেন আপনার এই কথা, জজ মিয়া নাটক হবে কিনা, এটাই হচ্ছে আশঙ্কা হচ্ছে কালকে বিকালবেলা দেখলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে এদেরকে ফেরত আনা হবে। কাদেরকে ফেরত আনা হবে? যে দুজনকে ধরা হয়েছে। তারা কোথায় ধরা পড়ছে? বনগাঁ বলে একটা জায়গায়। এবং সেই বনগাঁ জায়গাতে যখন ধরা পড়লেন, পররাষ্ট্রমন্ত্রী সকালবেলা বললেন যে দিল্লি আমাদেরকে কিছু জানায়নি, কিন্তু তার আগের দিনই আমাদের মহান সেনাবাহিনী জানালেন যে তারা সমস্ত ইনফরমেশন দেওয়ার পর তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরেই কি তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আর কথা হলো, ধরে নেন আপনাকে বিচার করে তারপর তো আপনার শাস্তি দিবেন, তাই না? আর একজনের বিচার হয়েছে, ফাঁসির আসামি, তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসতেছেন না গত 1 মাসে। হঠাৎ করে আপনি হাদিকে নিয়ে এসে, হাদির যাদেরকে নিয়ে আসতেছেন তাদেরকে নিয়ে এসে আপনি যে অন্য কোনো প্ল্যান করবেন না এবং আর একটা নাটক সাজাবেন না, আমি কিভাবে বুঝবো? আপনার তো যদি ইচ্ছায় থাকতো প্রথম দাবি দেওয়াই হতো। গত 1 মাসে কি আপনি বলছেন দেয়ার ইজ এ ট্রিটি, শেখ হাসিনা ওয়াজ কনভিক্টেড, শেখ হাসিনা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনি আগামী 7 দিনের মধ্যে ভারত আমাকে ফেরত দেন? ইজ দ্যার এনি স্টেটমেন্ট? না, আপনি কালকে বিকেলবেলা বলছেন ওনার ধরা পড়ছে, ওনাদের আইনের সমস্ত ইয়াতে নিয়ে এসে অবশ্যই ধরা পড়ছে এবং যদি ধরা পড়ে থাকে তাদেরকে নিয়ে আসবেন বিচারের তবে মুখোমুখি হাদির করবেন। হত্যাকাণ্ডটি যেই পরিমাণ সৃষ্টি করেছিল বাংলাদেশের জনগণের মধ্যে, এরপরে যে ধরা পড়েছে, এটি আসলে আমাদের জন্য তো বা সরকারকে অবশ্যই সাধুবাদ, কিন্তু কথা হলো সাধুবাদ না বল, সাধুবাদ তো অবশ্যই জানানো হবে। কথা হচ্ছে তারা ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়াতে ধরা পড়লেন এবং এই যে ইন্ডিয়াতে আশ্রয় দিলেন এবং হঠাৎ করে এটা কখন একটা জায়গায় ধরা হলে তো সেটার জন্য তো সরকার সাধুবাদ পাওয়ারই যোগ্য। কিন্তু কথা হলো যদি বিচার না হয়, আপনি যদি বিচার না হয় তাহলে আপনি ধরে কি হবে? আপনি আগে তো আমাকে মনে করাই দিয়েছেন জজ মিয়া নাটক, কারণ আমি দেখতে পাচ্ছি যার ফাঁসি হয়েছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে আপনার কোনো ইচ্ছা নাই। আপনি অন্যকে ফিরিয়ে নিয়ে আসতেছেন কেন? নিয়ে আসছেন ভালো কথা, তাহলে আপনি যাকে ফাঁসি নিয়েছে তাকেও নিয়ে আসেন এই ট্রিটির আন্ডারে। তার জন্য তো আলাদা চুক্তি হবে না। যার ফাঁসি আসামি সে বসে আছে এবং তার ঠিকানা জানেন, তাকে খুঁজতে হচ্ছে না, সে দিল্লিতে বসে আছে, কোন বাড়িতে বসে আছে সেটা আপনি সরকার জানেন, তাই কেন ধরে নিতেছেন না? আপনি বনগাঁ থেকে যদি ধরে আনতে পারেন তাকে আগে নিয়ে আসেন। যে এই হাদি হত্যাকারীদের সৃষ্টি হলো তো হাসিনার মাধ্যমে, তাহলে হাসিনাকে আগে ফাঁসি দেওয়া হোক। তা হাসিনা ফাঁসির কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না কেন? যে আমরা একটু প্রসঙ্গে থাকি, হাদি হত্যাকাণ্ড নিয়ে কিন্তু সাধারণ জনগণ অনেকে আবার বলছে যে আসল অপরাধীকে আড়াল করতে এখন দুজনকে ধরা হলো কিনা, এই বিষয়ে কি জামায়াতে ইসলামের কোনো সন্দেহ আছে? আমি জামায়াত ইসলাম না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এই দুইটা ছেলের কথা আমরা সবাই বলতেছি এবং এরা চলে যাচ্ছে, কেউ বলতেছে ভিতরে আছে, সেটা না। যেখানেই থাকুক, যদি ধরা পড়ে আসে তাদেরকে সঠিক বিচারের আনতে হবে এবং এখানে কোনো জর্জ নাটকের আশ্রয় নেওয়া যাবে না। কিন্তু এই নিবে না, এই কনফিডেন্সটাই পাচ্ছি না, কারণ যখন আপনি শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন না,
এবং এই জন্য বলছি কেন চাচ্ছেন না, কারণ চাইলে তো আপনি 2/3 মেজরিটি পাইতেন না। আপনি তো 2/3 মেজরিটি নিয়েছে আসছেনই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কেন আপনি ওই বিচারটা করবেন না? এইখানে আমার ভয়। অন্য আপনি কিছু তাহলে বলতে চাচ্ছেন আওয়ামী লীগের যে সমর্থক ছিল সেই ভোট সে ভোটটা আপনি দেখেন হিল ট্রাক্সে কি ভাই ট্রাক এগুলো তো আমি যেতে চাইছিলাম, হিল ট্রাক্সে বিএনপি জিতছে, ওখানে না ভোট জিতছে, তাহলে আওয়ামী লীগ কাকে ভোট দিছে? আজকে যে লোকটা সারা জীবন জয় বাংলা বলে গেল, সে এখন মুখ থেকে ফেনা উঠে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে। যে কনস্টিটিউশন করেন, কনস্টিটিউশন বলা আছে শেখ সাহেব হচ্ছে কি স্বাধীনতার ঘোষক। উনি গতকালকে নিজেই আগে বলে গেছে কি জাতির পিতা শেখ মুজিব ওর নাম কি আল্লাহ এদেশের স্বাধীনতা ঘোষণা, সেই গতকালকে স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলে দিল। তাহলে আওয়ামী লীগ বিএনপি হয়েছে না আওয়ামী লীগ অন্য পার্টিতে হয়েছে? গোপালগঞ্জে দেখেন, গোপালগঞ্জে না ভোট জয়লাভ করছে, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করছে। তার মানে আওয়ামী লীগের সমর্থনটা আপনি পুরা কেসটা দেখেন যে বিএনপি এবং ভোটগুলো কার পাইছে। আজকে যে কথাগুলো বলতেছেন যে জামাতের কথা বল, জামাত এত ভোট পাইলো কোথায়? জামাতকে তো আওয়ামী লীগ ভোট দেয়নি রে ভাই, আওয়ামী লীগ তো ভোট দিল আপনাকে, এবং আপনি তো ওই চুক্তিতেই আসলেন এ দেশে। আপনি তো আজ পর্যন্ত বলতে পারলেন না কাকে আপনি আটকায় রাখছিল এ দেশে আসার থেকে। আপনি আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে আজ পর্যন্ত বলতে পারেননি, আর হাসিনাকে ফেরত চাচ্ছেন না, এগুলো সবই তো একই সুতায় গাঁথা। ওকে শাহরিয়ার কবির, কিন্তু জামায়াত ইসলামীও তো অনেক চেষ্টা করেছে ভোটগুলো না, না, তারা অবশ্যই। পারেনি কেন? না, জামাত ইসলাম পারেনি, এইটা যেমন জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা, আমি এখন আপনার এই কথাকে একমত করতেছি। কিছু কিছু জামাতের নেতা চাইছে, যেটা আমি প্রথম থেকে বিরোধিতা করছি। না, দুই দলই আমি চেয়েছে আসলে না, নির্বাচনের আমি স্বার্থে। আমি জানি না দলগতভাবে আমি আমিরে জামাতের সাথে যতক্ষণ আমি কথা বলে করছি, আমি তাকে বলছি যে জীবনেও কোনদিন পৃথিবী উল্টে গেলেও আপনি আওয়ামী লীগের ভোট চাটায় আপনি যদি চেয়ে থাকেন, আপনি চিন্তা করেন এটা ভুল। আওয়ামী লীগ জীবনে জামাত ইসলামকে ভোট দেবে না, কারণ আপনি গত 14 বছরে যদি দেখেন পরিকল্পিতভাবে জামাতকে রাজনৈতিক দল হিসেবে হত্যা করতে চাইছে কে? আর যখন বলেন আপনি এখন দেখেন 2018 সালে যখন শেখ হাসিনার কথোপকথনে বললো 2018 সাল থেকে আমি এই নেতাকে বিএনপির নেতাকে টাকা দিছি, বলছে কি জামাতের অমুক নেতাকে, বরং উল্টা বলছে কি জামাতের নেতাকে কেনা সম্ভব না, জামাতের নেতাকে কেনা সম্ভব না। অডিও রেকর্ড ফাঁস হচ্ছে, এখন কি রেকর্ড ফাঁস হচ্ছে, ওপার থেকে নির্দেশ আসছে বিএনপিকে ভোট দিতে হবে, জামাতকে না, জামাতকে ঠেকাও। 96 সালে তাই হয়েছিল। তো এইগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে জামাতকেও যদি কারাই বললাম রোজা পূজা যারা বলছিল তারা ভুল করছে, এবং তাদের কি আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তাদের পরাজয়। আপনাকে কোনোদিন আওয়ামী লীগ যদিন জামাতকে ভোট দিবে না, কারণ আইডিওলজিক্যালি দুইটা আকাশ পাতাল। কারণ ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হচ্ছে জামাতের অবস্থান, আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হচ্ছে জামাত, আর ভারতের আধিপত্যের পক্ষে হচ্ছে কে? আওয়ামী লীগ। এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের আধিপত্যবাদের পক্ষে বিএনপির অবস্থান। ওকে শাহরিয়ার কবির, ধন্যবাদ। রফিক শিকদার কি বলবেন? বিএনপি কি এখন ভারতের আধিপত্যের দিকে চলে যাচ্ছে, বা বিএনপিকে আওয়ামী লীগের সাথে আঘাত করার চেষ্টা করছে কিনা? না, এই সমস্ত অযৌক্তিক প্রশ্ন নাই ভালো। আমি যেটা বলি সেটা হলো যে গত 15 বছর তো জামাতের কাউকে আওয়াজ করে কথা বলতে শুনি নাই হাসিনার বিরুদ্ধে। আজকে এত বড় করে কথা বলতেছে। তারা তো অবদমনের না শিকার না, হয়েছিল। গত 15 বছর তো জামাতে কোথাও 15 দেখি নাই। বছর তো জামায়াতকে কথা বরং আমরা বলতেই দেখেছি, দেয়নি। বরং দেখেছি কি জানেন, বরং দেখেছি যে পুলিশ আপনার বিএনপি নেতাকর্মীদেরকে খুন করেছে, গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে, গ্রেপ্তার করেছে, ওই পুলিশকে ফুল দিয়েছে। ফুলের বিনিময়ে তারা মাঠে আসছে কখনো কখনো, আবার হাসতে হাসতে চলে গেছে মাঠ ছেড়ে। এই যে বিএনপি 9 পল্টন 28 অক্টোবরে দাও দাও করে জ্বলতেছে বিএনপির অফিস, নেতাকর্মীদের গুলিবিদ্ধ, আর সেদিকে তারা বিকেল হওয়ার আগেই, সন্ধ্যার আগেই ফুল দিয়ে যার যার বাড়িতে নিরাপদে চলে গেছে। আওয়ামী লীগ এবং জামাত বাংলাদেশের রাজনীতি নষ্ট, রাজনীতি করার জন্য তারা দায়ী। এবং 96 সালে আপনি দেখেন এই বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই জামাতের সাথে, আওয়ামী লীগের সাথে মিলে জামাত আন্দোলন করেছে। এখন আবার তারা বলতে চাচ্ছে, আবার তারা আওয়ামী লীগের চাচ্ছে আনতে, আওয়ামী লীগের এনে আওয়ামী লীগের মিলিয়ে তারপরে আন্দোলন করবে। আন্দোলন জনগণকে তো নামাতে হবে, জনগণকে লাগবে। এখানে আপনি যদি বলেন যে বিএনপিকে আওয়ামী লীগ ভোট দিয়েছে, আওয়ামী লীগ কি বলেছে কোথাও যে আমরা বিএনপিকে ভোট দিয়েছি? আওয়ামী লীগের কোনো নেতারা কি ভোট দিতে গিয়েছে? আপনি ভাই কথা বলেন, এখানে সাধারণ মানুষ ভোট দিয়েছে বিএনপিকে। এবং এর আগে যে ইলেকশনগুলো হয়েছে 91 সালে কারা ভোট দিয়েছে, 96 সালে কারা ভোট দিয়েছে, জামাতের সিট ছিল কোথায়? 2001 সালে বড় বড় কথা বললেই হবে জামাতে কিসের ভোট আছে? আর স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনতার মাসে বড় কথা বলে লাভ নাই। জামাত কি যে অপরাধ করেছে 71 সালে মুক্তিযুদ্ধের সময়, তারা কি একবারই কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে দেশের জন্য? এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ সবাই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
একুশের চেতনা যদি বলেন আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই সমস্ত গান কিন্তু বলে যায় নাই। কাজে এখানে বড় গলা করে কথা বলে লাভ নাই। বিএনপি হচ্ছে একটা স্বাধীনতার পক্ষের একটা শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করেছে এবং বহুদিন গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সে অনুষ্ঠিত রাজনীতি, বেগম খালেদা জিয়া গণতন্ত্র অতন্ত্র প্রহরী 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে, যে 9 বছর সাথে সাথে জামাত এবং আওয়ামী লীগ একসাথে 86 সালে নির্বাচনে গেছে, সেই নির্বাচন থেকে 88 সালে টেনে এসে বের করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু আবার একই প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছিল। সুতরাং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আজকে আমাদের এই নতুন প্রজন্মের আমাদের অহংকার তারেক রহমান একটা অবিচ্ছেদ্য, একটা অবিভক্ত একটা শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি। এই জাতীয়বাদী শক্তির সাথে সমগ্র ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে এবং সাধারণ জনগণ আছে এবং শিল্পী কলাকৌশলী সবাই আছে দেশের পক্ষে, দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে। আমরা দেশকে ভালোবাসি, সবার আগে আমাদের বাংলাদেশ, এখানে ভুলে গেলে চলবে না। যারা বাংলাদেশে বিশ্বাস করে না, কথা শেষ করে দেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের রাজনীতিকে যারা বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তাদের কাছ থেকে আমরা কী শুনবো, তাদের কাছ থেকে কী প্রত্যাশা করব? হাদি হচ্ছে স্বাধীনতার সপক্ষের একটি শক্তি, ইসলাম চিন্তার এবং সুন্দর একটি বাংলার মুখপাত্র ছিল, গণতন্ত্রের মুখপাত্র। তাকে গুলি করে হত্যা করা হলো, সমগ্র বাংলাদেশ প্রতিবাদে রাস্তায় নেমে গেল এবং তার বিশাল জানাজা মানুষ প্রমাণ করলো এবং তার মুখ থেকে জীবদ্দশায় কী কথা এসেছিল। সে কিন্তু জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে অন করতেন। কারণ কি? এবং সেই হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটাও তাদের গায়ে লাগছে। তাদেরকে গ্রেপ্তার করা হলো কেন? তাদেরকে গ্রেপ্তার করেছে, ওইটা করা হলো না কেন? নির্বাচন আগে বলেছে নির্বাচন করতে দিবে না, বাংলাদেশে নির্বাচন হবে না। এরপরে নির্বাচন হচ্ছে, তফসিল ঘোষণা করলো। তফসিল ঘোষণা করার পরে বলে এইভাবে হবে না, ওইভাবে হবে না, তফসিল পিছাইতে হবে। শেষ পর্যন্ত নির্বাচনও গেছে। তারপরে বলছে পার্লামেন্টে আমরা শপথ করব না, শপথও করেছে। এগুলো বলে লাভ নাই। দ্বিমাত্রিক রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করে না। একটা স্ট্যান্ডার্ডে থাকতে হবে, একটা স্ট্যান্ডে থাকতে হবে। শুধু বিরোধিতা করার জন্য আজকের এই প্রেক্ষাপটে যদি ইঞ্জিনিয়ারিং কথা যে বলছে তারা নির্বাচনে কোন মুখে বলছে, তাহলে আমি বলবো তারা ইঞ্জিনিয়ারিং করার কারণে এই সিটগুলো পাইছে। এই সিট তাদের ইতিহাসে নাই, জামাতে ইসলামের ইতিহাসে এই 60টা 70টা ইতিহাসে নাই। এবং ভবিষ্যতে যদি আরো অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হয়, আমি দ্যাটহীন বলতে পারি জামাত ইসলাম আবার 5 থেকে 10টা সিটে আসবে। অনেক ধন্যবাদ এস.এম. শাহরিয়ার কবির। আপনাকে দিয়ে ছোট করে শেষ করব। আপনারা যখন বিএনপির জোট সঙ্গী ছিলেন বা জামায়াতে ইসলাম যখন বিএনপির জোট সঙ্গী ছিল, সেই দিনগুলোর দিকে ফিরে তাকালে জামায়াতে ইসলাম কি দেখে, আর জামায়াতে ইসলামকে এখন আসলে গঠনমূলক সমালোচনা করবে নাকি এই যে রফিক সিকদার যেটি বললেন যে বিরোধিতার জন্য শুধু আসলে বলা? একটা কথাও আমি বলছি বিরোধিতার কারণে, প্রথম দিন বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি যদি আজকের বিএনপি থাকতো, তাহলে আমি বিএনপির হয়ে সবচেয়ে প্রথম রাস্তায় থাকতাম। কারণ কি বললাম, এই স্বাধীনতার মাসে বলি, প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহিজুর রহমান কোন দলের ছিলেন? স্বাধীনতার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আজকে মহাসচিব সাহেবের বাবা কোন পক্ষে ছিলেন? মুসলিম লীগে ছিলেন না বিপক্ষে ছিলেন? সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা কি ছিলেন? সল মুসলিম লীগের প্রধান ছিলেন। তা আপনারা এই কথাগুলো বলে, স্বাধীনতা আমাদের সবার রে ভাই। আর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, তিনি জিএস ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। হাদির কথা বললেন, হাদির বিচারের জন্য যদি কেউ রাস্তায় সব জায়গায় থেকে থাকে, তাহলে আমার সাদিক কায়ুমরা ছিল, আমরা আছি, এখনো থেকে যাবো ইনশাআল্লাহ। বিচার হওয়ার পর তাহলে আপনারা খুশি হচ্ছেন না কেন? বিচার কোথায় হয়নি তো এখনো ওর বোন। নাটকটা না করে সত্যিকারে বিচার করেন। আর পরের যে আপনি লাস্টের অংশটা বললেন, শোনেন, গঠনমূলক সমালোচনা করব বলেই তো 2টা শপথ নিছি। যেহেতু বলিনি সকালবেলা না একটা শপথ মানি না, ওই জন্য বললাম একই গাছ 2টা ফুল, একটা ফুল মানে আর একটা ফুল এই গাছের না, এটা অন্য গাছের, এটা কলম করা একই মায়ের রূপ থেকে বলা আছে। আমি শেষ করি, ওইটা বলা আছে, শেষ করি ঐকমত্য কমিশনের মিটিং এ সেগুলো বলা আছে। নোট অফ ডিসেন্সের বাইরে বিএনপি যায় না। না এটা বললে হবে না। আচ্ছা ভালো কথা, হাফ ভোট দিছে 60% লোক আর আপনাদেরকে দিছে 49% লোক। হাফ ভোটের 60% লোকের কথা শুনবেন না 49% লোকের কথা শুনবেন? তাহলে মেজরিটিকে, আপনি তো গণতন্ত্রকে যদি সম্মান করেন তাহলে 60% লোকের কথা শোনেন। আপনার নো টপ ডিসেন্ট তো উড়িয়ে দিল 60% লোক। আলোচনা হবে পার্লামেন্টে যে কথা বলে, তাহলে পার্লামেন্টে যে কথা বলে তারপর দিতে আগে আমার পকেটে টাকা দিয়ে দিলেন। গরিবের বিপক্ষে যায় না। আরে গরিবের বিপক্ষে যায় না, গরিবের রক্ত চোষার চেষ্টা করেন না। স্বাধীনতার সময় স্বাধীনতার বিরোধিতা করেছেন, আবার এত বছর পরে 55 বছর পরে বললাম তো মির্জা গোলাম হাফেজ তো জামাত ইসলাম করতেন না। গরিব মানুষের একটা কর্মসূচি আজকে জামাত ইসলাম করতেন। এই গরিব মানুষের এই কর্মসূচি জামাত ইসলাম করতেন। সাধুবাদ জানান, ধন্যবাদ জানান আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, যারা রোজার মাসে আসেন, আমরা সবাই মিলে দেশটাকে আমরা সুখী সমৃদ্ধ সুন্দর দিকে নিয়ে যাই। তারেক রহমান সেটাই চাচ্ছেন।
আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করতে চাই, বিরোধিতার জন্যই যেন বিরোধী দল বিরোধিতা না করে, বরং তারা যে ছায়া মন্ত্রিসভা গঠন করবেন বলেছেন বা সব কিছুতে আসলে সরকারের ভুলগুলো শুধরে দিয়ে দুই দল যে একসাথে আগানোর প্রয়াসের কথা ব্যক্ত করেছিলেন সেটিই হবে, আমরাও সেই প্রত্যাশা রাখি। এবং ফ্যামিলি কার্ডকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, সেই সাথে সরকার আমরা প্রত্যাশা করব যে সরকার অন্যান্য দিকগুলো দেখবেন দেশের এবং জনগণের স্বার্থে, জনগণের জন্য যেটি সবচেয়ে মঙ্গলজনক সেটিই করবেন। এই প্রত্যাশায় রোজার মাসে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।